আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নৈর্ব্যক্তিকগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? অপশনগুলোর দিকে তাকাও। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, বিটা ক্যারোটিন। গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ এই তিনটাই হচ্ছে তোমার শর্করার বিভিন্ন রূপভেদ, মানে এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা, এটার ভিত্তিতে হচ্ছে আমরা এই তিনটা নাম বলতে পারি। সেক্ষেত্রে ফ্রুক্টোজ যেটা, এটা হচ্ছে এক শর্করা, এটা হচ্ছে তোমার দেহে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। এখানে ভিতর কি কি থাকতেছে? ফলের রস থাকতেছে, তারপর হচ্ছে তোমার মধু থাকতেছে। সুক্রোজের ক্ষেত্রে আমরা দুধ দেখতে পাই এবং চিনি দেখতে পাই, এই খাবারগুলো হচ্ছে তোমার সুক্রোজের। বিটা ক্যারোটিন যেটা, বিটা ক্যারোটিন মানে হচ্ছে তোমার ভিটামিন এ। ভিটামিন এ, এটা হচ্ছে বিটা ক্যারোটিনও আমরা এই নামে বলতে পারি। তাহলে বিটা ক্যারোটিনের ভিতর কি কি থাকতে পারে? রঙিন শাক সবজি থাকতে পারে, মিষ্টি কুমড়া, তারপর লাল শাক, এই যে কালারফুল যে সবজিগুলো, এগুলো হচ্ছে আমরা ভিটামিন এ এর ভিতরে বলতে পারি। অথবা তোমার মলা ঢালা মাছ, ছোট মাছগুলো, এগুলোও কিন্তু ভিটামিন এ এর ভিতরে পড়ে। এরপরে দেখো গ্লুকোজ যেটা, এইগুলোও কিন্তু কাইন্ড অফ শর্করা বা গ্লুকোজই তুমি বলতে পারো। কিন্তু গ্লুকোজ যেটা, এটা হচ্ছে তোমার মানে তোমার শরীরে অ্যাবজর্ব হইতে কিছুটা বেশি সময় লাগে। তাহলে গাজরের ক্ষেত্রে, গাজর প্রধানত কোনটি পাওয়া যায়? গাজরের ক্ষেত্রে কিন্তু আমরা বিটা ক্যারোটিনও দেখতে পাই, কারণ রঙিন শাকসবজির ভিতরে তো গাজরও পড়ে, তাই না? কিন্তু প্রধানত বলে দিছে, প্রধানত বলে দিছে, তখন আমরা কি দাগাবো? তখন হচ্ছে আমরা গ্লুকোজ দাগাবো। এরপরে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো, ভিটামিন কয় ধরনের আছে? ভিটামিন আছে হচ্ছে আমাদের এ, ভিটামিন বি, সি, ডি, ই এবং কে। এই যে এই ভিটামিনগুলো হচ্ছে আমাদের আছে এ, বি, সি, ডি, ই, কে। এই ভিটামিনগুলোর ভিতরে আমাদেরকে বলছে স্নেহে দ্রবণীয়। দ্রবণীয় কি জিনিস? দ্রবণীয় মানে হচ্ছে একদম মিক্স হয়ে যাবে। তুমি যদি ধরো এক গ্লাস পানি নিলা, পানির ভিতরে এক চামচ চিনি দিয়ে যদি নাড়ায় ফেলাও, সেক্ষেত্রে কি হবে? পুরাটা মিক্স হয়ে যাবে না? এটা হচ্ছে একটা দ্রবণ। এই যে চিনিটা পানিতে মিশে গেল, ওর এই ধর্মটা হচ্ছে দ্রবণীয়তা। তাহলে এই যে দ্রবণীয় হওয়ার ভিত্তিতে চর্বিতেও কিছু কিছু পদার্থ বা কিছু কিছু ভিটামিন দ্রবণীয় হয়ে যায়, অথবা পানিতে, পানিতে তো সব কিছুই দ্রবণীয় হয়। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো জিজ্ঞেস করছে। এইখানে ভিতরে শুধু বি আর সি যেটা, এটা হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হয়, আর বাকিগুলা এ, ডি, ই, কে, ওরা হচ্ছে তোমার চর্বিতে দ্রবণীয়। তাহলে স্নেহ বা চর্বি, এটাতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? এ, ডি, ই, কে। হ্যাঁ, এটা চর্বিতে দ্রবণীয়। এ, বিসি না, বিসি তো পানিতে, এই যে আমি বললাম বিসি হচ্ছে পানিতে, তাহলে এই অপশনটা আমি বাদ দিয়ে দিব। এ, ডি, কে, হ্যাঁ ঠিক আছে। 1 আর 3 নম্বরটা আমি নিতে পারতেছি, তাই না? বিসি হচ্ছে পানিতে দ্রবণীয়, তাহলে আমি 1 আর 3 নম্বরটা এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে আসো, একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে। রহিমার ওজন 50 কেজি, উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। তাহলে তার কালকে সকাল থেকে, তাহলে গতকাল সকাল থেকে, তার মানে সকাল থেকে আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত, তাহলে এই 2 দিন ধরে যখন তার এই অবস্থাটা হচ্ছে, তখন আমরা কি কি দেখতে পাবো? দেখো, তার দেহে প্রয়োজনীয় উপাদানের অভাব। কি কি প্রয়োজনীয় উপাদানের অভাব দেখা দিবে? রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে। হ্যাঁ, যদি তোমার এই যে দেখো বমি আর পাতলা পায়খানা, এক্ষেত্রে কিন্তু পানির ভারসাম্যটা মানে নষ্ট হয়ে যায়, তাহলে রক্ত চলাচল বিঘ্ন ঘটবে। কারণ আমরা জানি রক্ত হচ্ছে লিকুইড পদার্থ, ওখানে হচ্ছে তোমার রক্ত রসের পরিমাণটাই বেশি। তাহলে রক্ত রসের ভিতরে আবার 90% হচ্ছে তোমার পানি। তাহলে পানি যদি কমে যেতে থাকে, তাহলে অবশ্যই রক্ত কণিকাগুলো যে একটা ফ্লোতে চলতে থাকবে, ওটাতে কিন্তু বিঘ্ন ঘটবে। এরপরে পেশি নাজুক হয়ে পড়ে। হ্যাঁ, দেখবা যে অনেক বেশি নেতায় যায়, তাই না? তো মানে এরকম বমি বা পাতলা পায়খানা, এটা কিন্তু আমরা সবাই কখনো না কখনো ফেস করছি। সেক্ষেত্রে এই অসুস্থতাটা হইলে কিন্তু আমরা অনেক বেশি দুর্বল হয়ে যাই। তারপরে লবণের ভারসাম্য বজায় থাকে বলছে। পানি এবং লবণ, এটার ভারসাম্য বজায় রাখা কিন্তু আমাদের কিডনির কাজ। কিডনি কিন্তু এই কাজটা করে। তাহলে দেখো তো, তুমি বমির মাধ্যমে তোমার অনেক অনেক পানি দেহ থেকে বের হয়ে যাচ্ছে, পাতলা পায়খানার মাধ্যমে তোমার পানি বের হয়ে যাচ্ছে। তাহলে পানি যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু পানি আর লবণের ভারসাম্য কখনোই বজায় থাকবে না। আমাদেরকে এখানে বলছে যে ভারসাম্য বজায় থাকে না, ভারসাম্য বজায় থাকে না, ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তাহলে এই অপশনটা আমি এখানে বাদ দিতে পারতেছি। 1 আর 2 নাম্বারটা এখানে আমার সঠিক। রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে, পেশি নাজুক হয়ে পড়বে, লবণের ভারসাম্য বজায় থাকবে না, কিন্তু এখানে বলছে থাকবে। এরপরে অসুস্থ হওয়ার পর রহিমার বিএমআই কত হয়েছে? এখন বিএমআই কি জিনিস? বিএমআই হচ্ছে তোমার বিতে বডি, এমতে মাস, আইতে ইন্ডেক্স। বডি, মাস, ইন্ডেক্স। মাস মানে কি? মাস মানে হচ্ছে ভর।
এখন ম্যাস মানে হচ্ছে ভর। তুমি তোমার দেহে কতটুকু ভর আছে, ভর বলতে দেখো এই যে ভরটাকে যদি পৃথিবী টানে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স যখন এটার সাথে আমরা গুণ করে দিই তখন আমরা কি পাই, ওজনটা পাই না। তাহলে তোমার ওজন হচ্ছে এই জায়গায় আমাদের নির্ণয় করা, মানে ওজন বলতে ওজন নির্ণয় করা লাগে না, তোমার এই উচ্চতার জন্য এই ওজনটুকু পারফেক্ট কিনা এটা হচ্ছে নির্ণয় করি আমরা বিএমআই এর মাধ্যমে। তুমি কতটুকু স্থূল, তোমার স্থূলতার পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এই যে তোমার হাইট, এই হাইট অনুযায়ী তোমার এতটুকু ওজন পারফেক্ট কিনা, নাকি হচ্ছে তোমার ওজন কমাইতে হবে, নাকি আরও একটু যদি ওজন তুমি গেইন করো সেক্ষেত্রে তোমার ও মানে যে বডির যে স্ট্রাকচারটা এটা আদর্শ মানে থাকবে কিনা, এগুলো নির্ণয় করি হচ্ছে আমরা এই বিএমআই দ্বারা। তাহলে আমাদেরকে অসুস্থ হওয়ার পরে রহিমার ভরসূচি নির্ণয় করতে বলছে। দেখো তো রহিমার ভরসূচি নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, সবার প্রথমে বলে দেওয়া আছে 50 কেজি আর উচ্চতা দিয়ে দেওয়া আছে। তাহলে এই যে দেখো উচ্চতা, বিএমআই এর সূত্রটা আমি আগে বলি। সবার উপরে দেওয়া লাগে হচ্ছে তোমার ওজন, এটা অবশ্যই কেজিতে দেওয়া লাগবে, এবং নিচে দেওয়া লাগে হচ্ছে তোমার উচ্চতার বর্গ। উচ্চতার বর্গ কিন্তু এই স্কোয়ারটা কিন্তু অনেকেই দিতে ভুলে যায়, এই জায়গাটা একটু খেয়াল করে দিতে হবে। এই মানটা অবশ্যই থাকবে হচ্ছে তোমার মিটারে। তাহলে আমি পেয়ে যাব হচ্ছে বিএমআই, কি পাইলাম, ওজন, এটাকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করব, ওজন থাকবে কেজিতে, উচ্চতা থাকবে মিটারে। এখন আমার রহিমার ক্ষেত্রে ওজন কত, ওজন হচ্ছে 50 কেজি, কিন্তু প্রশ্নে কি চাইছে, অসুস্থ হওয়ার পর চাইছে। এই দেখো অসুস্থ হওয়ার পর, অসুস্থ হওয়ার পরে কি বলছে, ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে না, এখানে কিন্তু 47 নিয়ে কাজ করতে হবে। তুমি একদম প্রথম লাইন পড়েই আরে এই তো ওজন দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ধামাধাম ক্যালকুলেটর বসাই দিবা না, জিরো। ওজন এইখানে 50 বলে দেওয়া আছে, কিন্তু প্রশ্নে চাইছে অসুস্থ হওয়ার পর, অসুস্থ হওয়ার পরে কত, 47। তাহলে আমি ওজনের জায়গায় বসাবো 47, কেজিতেই দেওয়া আছে। এরপরে উচ্চতা আমার মিটারে লাগবে, প্রশ্নে মিটারেই দেওয়া আছে 1.5, 1.5। এটাকে অবশ্যই আমার বর্গ করতে হবে, মনে করে কিন্তু বর্গটা করবা, বর্গ যদি না করো সেক্ষেত্রে পুরা শেষ, উত্তর শেষ। আমি কিন্তু অনেকজনকে এই ভুলটা করতে দেখি যে বর্গ দেয় না, সূত্র লিখে ঠিক, তারপর হচ্ছে তোমার এখানেও বর্গ দেয় কিন্তু ক্যালকুলেটরে বর্গ বসায় না। এই জায়গাটা একটু কেয়ারফুলি বর্গটা বসাবা। কত আসছে আমার, 20.888। 3 নাম্বার যে সংখ্যাটা এটা যদি 4-এর বেশি হয় সেক্ষেত্রে আমি আগেরটার সাথে 1 যোগ করতে পারি। দেখো দশমিকের পরে 3 নাম্বার যে সংখ্যাটা, এই যে এটা 3 নাম্বার সংখ্যাটা 4-এর বেশি না, তাহলে আমি এটার সাথে আগের সংখ্যাটার সাথে 1 যোগ করতে পারি। কি লিখতে পারি, 89 লিখতে পারি, 20.89, তাই না? তাহলে চলো তো দেখি অপশনের ভিতর 20.89 আসে নাকি। এই যে 20.9, প্রায়। প্রায় বলে দেওয়া মানে হচ্ছে তোমার দশমিকের পরে সবচেয়ে সেফ কাজ হচ্ছে তোমার এই প্রায়টা বলে দেওয়া। প্রায় বলে দিলে হচ্ছে দশমিকের পরে যে মাঝে মাঝে আমাদের এরকম আসে না যে 2-9 আসছে 3-4 আসছে, দশমিকের পরে এই ঝামেলাটা হয় না, ওইটা হচ্ছে প্রায় বলে দিলে সব ঝামেলা শেষ। তাহলে আমি কিভাবে নির্ণয় করলাম, বিএমআই নির্ণয় করার সূত্র হচ্ছে উপরে ওজন কেজিতে, নিচে উচ্চতা মিটারের বর্গ। এটা করেই হচ্ছে আমি পেয়ে গেলাম। অবশ্যই কিন্তু অসুস্থ হওয়ার পরের ওজনটা নিতে হবে 47 কেজি, 50 কেজি বসাই দিও না। আর অবশ্যই বর্গটা একটু মনোযোগ দিয়ে দিও। তাহলে সহজ 4টা প্রশ্ন, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।